নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, গ্রিক পুরাণে হাইড্রা নামে এক ভয়ঙ্কর দানবের কথা আছে। তার সাতটা মাথা, নিঃশ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসতো বিষের বাষ্প। একটা হ্রদের নিচে গুহায় থাকতো সেই দানব। মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমাদের রাজনীতির হ্রদের নিচেও একটা হাইড্রা বাস করে। গ্রিক পুরাণের দানবের মতোই তারও অগুন্তি মাথা। কোনোটা দিয়ে বেরিয়ে আসে হিংসার বাষ্প, কোনোটা দিয়ে কুকথার। দশকের পর দশক যায়, কিন্তু না, সেই দানবকে বধ করা যায় না। এই লোকসভা নির্বাচনের আর এক দফা বাকি, আর দুর্ভাগ্য আমরা এবারও সেই দৈত্যকে হারাতে পারলাম না। হিংসা গাজোয়ারির একের পর এক অভিযোগ সামনে এলো, কুকথার স্রোত বইল। আর রাজনীতির সঙ্গে ধর্ম তো মিশে ছিলই, এবার শ্রদ্ধার আসনে থাকা একের পর এক ধর্মীয় প্রতিষ্ঠানও নেবে এলো ওই রাজনীতির আবর্তে। সব মিলিয়ে যে অস্বস্তিটা এবারও পিছু ছাড়ল না, সেই অস্বস্তিটাই উঠে এসেছে আমাদের আজকের সভার বিষয় ভোটের মঞ্চে দাপায় হিংসা, আকাশে বাতাসে কুকথার ধোঁয়া, রেহাই মেলে না সাধু সন্তেরও, কি করে এড়াই এ বিষের ধোঁয়া। আজ আমার প্রথম বক্তা যিনি, তাদের দলের ওপর ধর্মের ডানায় ভর করে রাজনীতি করার অভিযোগ আজ বা এখন থেকে নয়, একেবারে শুরু থেকেই ছিল। আজ আমার প্রথম বক্তা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গুড ইভিনিং। প্রথমেই সুমনদা যে এলিগেশন দিলেন আমাদের দলের উপর, যে আমাদের দল নাকি ধর্মের উপর ভর করেই আমরা এতদিন রাজনীতি করে এসেছি, এটা আমি এর সঙ্গে একমত হতে পারলাম না। সেক্ষেত্রে ধর্মের ডেফিনেশন নিয়ে চর্চা করতে হবে, ধর্ম বলতে কি বোঝায় সেটা নিয়ে চর্চা করতে হবে, এবং একটা কনক্লুশন আসার পর এটা বিচার করতে হবে যে আমাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন কর্মকাণ্ড, এটা থেকে ধর্মকে কি আলাদা করে রাখা যায়। যাই হোক, আজকে বিতর্ক বিষয় এটা না। ন্যাচারালি এই টপিকে খুব বেশি কিছু বলছি না, কিন্তু আজকে যে টপিক, এই টপিকের প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমে যে কথা বলতে হয়, যে ভায়োলেন্স ফ্রি অ্যাটমসফিয়ার, ভায়োলেন্স ফ্রি ইলেকশন, ভায়োলেন্স ফ্রি ডে টু ডে লাইফ, এই পরিবেশ তৈরি করার দায় দায়িত্ব কাদের উপর বর্তায়। এক কথায় আমরা বলতেই পারি, যে কোনো রাজ্যে যারা শাসক, দায় দায়িত্ব তাদের উপর অনেক বেশি বর্তায়, তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হয়। অবশ্যই বিরোধী রাজনৈতিক দলে যারা আছে তারাও হিংসায় জড়িয়ে পড়বে, এ কথা আমি বলছি না, কিন্তু লিড করতে হবে যারা সরকারে আছে তাদেরকে। বর্তমানে পশ্চিমবঙ্গে যারা সরকারে আছে, 2011 সালে যখন তারা ক্ষমতায় এসেছিল, তখন ভায়োলেন্স বিরোধী একটা স্লোগান নিয়েই তারা ক্ষমতায় এসেছিল, বদলা নয় বদল চাই, এবং এই স্লোগানকে মানুষ সমর্থন জানিয়েছিল। লেফট ফ্রন্টের যে ভায়োলেন্সের অ্যাটিটিউড ছিল গ্রাউন্ড লেভেলে, আমি বলছি না যে সর্বোচ্চ লেভেলে লিডাররা গিয়ে ভায়োলেন্সের সঙ্গে জড়িয়ে পড়তেন, এটা আমি বলছি না, কিন্তু গ্রাউন্ড লেভেলে, বুথ লেভেলে তাদের যে একটা ভায়োলেন্ট অ্যাটিটিউড ছিল, সেটা থেকে মানুষ পরিত্রাণ চাইছিলেন, এবং তখন বাংলার মানুষ এই স্লোগানটাকে খুব সমর্থন করেছিলেন যে হ্যাঁ, বদলা নয় বদল চাই। কিন্তু শাসক দল যারা ক্ষমতায় এলো 2011 সালে, I was also a part of that government, পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে যেহেতু ওই সরকারটাই তৈরি হয়েছিল শুধুমাত্র লেফট বিরোধিতার উপর বেস করে, সিপিএম বিরোধিতা, সিপিএমকে সরাতে হবে, অন্য কোনো দর্শনে আবদ্ধ হয়ে একটা সরকার এসেছিল, এই কথা আমরা ক্লেম করতে পারি না। ন্যাচারালি সরকার চলে আসার পর কন্টিনিউ করার জন্য, যেহেতু কোনো দর্শনের বিশ্বাসী ছিল না, একদিকে
রাইট মাইন্ডেড যারা ছিলেন তারাও ওই সরকারকে সমর্থন করেছিলেন, আবার বামফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ে আল্ট্রা লেফট যারা ছিলেন তারাও সমর্থন করেছিলেন, সবাই একসঙ্গে সমর্থন করেছিল এই সিপিএম বিদায় যাক। কিন্তু সরকারে চলে আসার পর বদলা নয় বদল চাই, শুধু এই স্লোগানকে সামনে রেখে কিন্তু সরকার চালানো সম্ভব হয়ে, এবং এমন কোনো আদর্শ ছিল না, এমন কোনো আইডিওলজি সামনে ছিল না যেটাকে সামনে রেখে মানুষকে তারা সংগঠিত করতে পারবেন বা একটা আদর্শকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, সে ধরনের কিছু ছিল না। শুধুমাত্র মানুষকে কিছু পাইয়ে দেব, কিছু দেব এবং তুমি আমাকে ভোট দাও। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে যারা এই সরকারকে ক্ষমতায় এনেছিলেন তারা নিজেরাই জানতেন না যে আগামী দিনে মানুষের সমর্থন কিভাবে নিতে হবে, এবং দলের একটা চাপ যে তোমাকে আবার মানুষের সমর্থন নিয়ে আবার পুনরায় সরকার প্রতিষ্ঠিত করতে হবে, এবং তাদের জানা নেই এই কাজটা কিভাবে করতে হবে। এবং মানুষের সমর্থন পেতে গেলে মানুষের গ্রাসরুট লেভেল অবধি যাওয়া, নাম তৃণমূল কংগ্রেস থাকতে পারে কিন্তু গ্রাসরুট লেভেল অবধি যাওয়া, গ্রাসরুট লেভেল অবধি মানুষের কথা শোনা, সে ধৈর্য তৃণমূল কংগ্রেসে যারা ছিলেন তাদের ছিল না বা এখনো নেই। ন্যাচারালি তারা ওপর একটা চাপ যে তোমাকে ভালো ফলাফল করতেই হবে, তোমাকে ভোটে জিততে হবে, বিকজ ইউ আর এনজয়িং দ্য পাওয়ার অ্যাট গ্রাসরুট লেভেল, ইউ আর এনজয়িং দ্য পাওয়ার অ্যাট ব্লক লেভেল, ইউ আর এনজয়িং দ্য পাওয়ার অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল, তাহলে তোমাকে তো ভাই ভালো ফলাফল করতেই হবে, আমার ভোট পেতে হবে। এবং সে বেচারা জানে না কিভাবে ভোট আমি আদায় করব। ন্যাচারালি তার কাছে ভায়োলেন্স ছাড়া আর উপায় কি থাকে, তারা ভায়োলেন্সে জড়িয়ে পড়লেন। এবং এটা অনেকে বলবেন যে বিরোধীরাও তো কোথাও কোথাও তার প্রতিউত্তর অনেক কিছু করে দিচ্ছেন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভায়োলেন্স আর অ্যাক্টস ডান ইন সেলফ ডিফেন্স, দুটোকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে। সরকারে যারা থাকে বা সরকারে যারা আছে তারা ভায়োলেন্সে যুক্ত হয়েছে, এবং তারা ভায়োলেন্সে যুক্ত হওয়ার পর অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু নিরপেক্ষ নয়, ন্যাচারালি যাদের উপর অত্যাচার হচ্ছে তাদের কাছে নিজের সেলফ ডিফেন্সে নিজেকে প্রোটেক্ট করার জন্য যেটুকু করতে হয়, যে অ্যাক্ট করতে হয়, সেটা করা ছাড়া অন্য কোনো উপায় থাকছে না, এবং আলটিমেটলি একটা ভায়োলেন্ট পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। বলা হয়েছে যে, বা আমরা দেখতেও পাচ্ছি যে বিভিন্ন ধর্মীয় যারা ব্যক্তি আছেন তাদেরকেও ক্রিটিসাইজ করা হচ্ছে, ধর্মীয় সংস্থান যারা আছে, ধর্মীয় বলা চলবে না, অনেক ক্ষেত্রে যারা সমাজের জন্য অনেক কিছু ভালো করেন সে ধরনের বিভিন্ন সংস্থান তাদেরকেও ক্রিটিসাইজ করা হচ্ছে। ক্ষমতায় থাকতে থাকতে যে রোগ সিপিএমের হয়েছিল, বামফ্রন্টের হয়েছিল, সে একই রোগে আক্রান্ত তৃণমূল কংগ্রেস। তারাও ভাবতে শুরু করেছে যে আমরা ডেমোক্রেটিক ওয়েতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছি তা না, আমরা পশ্চিমবঙ্গের মালিক, আমরা রাজা, অ্যান্ড কিং ক্যান ডু নো রং, আমরা যেটা বলবো সেটাই সবাইকে শুনতে হবে, এন্ড এভরিওয়ান শুড বি কমিটেড টুয়ার্ডস। সাধারণ মানুষকে আমাদের কথা শুনতে হবে, পুলিশকে আমাদের কথা শুনতে হবে, তারা শুনছেও, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে আমাদের কথা শুনতে হবে, তারা শুনছে, জুডিশিয়ারি যখন তাদের কথা শুনছে না, জুডিশিয়ারি যখন আইপিসির কথা বলছে, সিআরপিসির কথা বলছে, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের কথা বলছে, তখন তাদেরকেও ক্রিটিসাইজ করা হচ্ছে। এবং বিভিন্ন রামকৃষ্ণ মিশন হোক, ভারত সেবাশ্রম সংঘ হোক, বা আরও যে বিভিন্ন যে সংগঠন, তাদের কাছেও যারা শাসক দলে আছে তারা ভাবছে যে তারাও তাদের হয়ে কথা বলবে, যেহেতু আমরা তাদের বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি, যেহেতু বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে আমরা ডাকি, তাই দে শুড অলসো বি কমিটেড টুয়ার্ডস আস। এবং তাদের কাছে যখন তারা সে ধরনের আচরণ পাচ্ছে না, তারা যখন পলিটিক্যাল বিভিন্ন যে কর্মকাণ্ড সেটা থেকে নিজেকে আলাদা রাখছে, তখন তাদেরকেও ক্রিটিসাইজ করা হচ্ছে। এবং আলটিমেটলি আমাদের বাংলার সমাজের ক্ষতি হচ্ছে। লাস্ট যে লাইনটা আছে যে রিমেডি কি, যে এরকম কি চলতে থাকবে? দেখুন, এমন শক্তি এখানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে হবে যাদের ক্রেডেন্সিয়াল আছে, যারা
হিংসার সঙ্গে যুক্ত হয় না। এবং ভারতবর্ষে অন্যান্য রাজ্যে যেখানে নির্বাচন হচ্ছে, অনেক এমন দল আছে যারা ক্ষমতায় আছে কিন্তু নির্বাচনের পরেও তারা ভায়োলেন্সে নিজেকে যুক্ত করে না। সে ধরনের লোকের দল যতক্ষণ পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসছে, এবং ক্ষমতায় আসার পর এমন রাজনৈতিক দল যার নিজস্ব আইডিওলজি আছে, সে আইডিওলজি নিয়ে যদি ক্ষমতায় না আসে তাহলে কিন্তু এটা বন্ধ করা যাবে না। কেননা যারা ক্ষমতায় আছে তাদের যেহেতু কোনো আইডিওলজি নেই, তারা জানেই না যে কিভাবে কন্টিনিউ করতে হবে, এবং কন্টিনিউ করতে হবে এই বাসনা তাদের আছে, ক্ষমতায় টিকে থাকতে হবে এই বাসনা তাদের আছে। ন্যাচারালি ক্ষমতায় টিকে থাকার জন্য এবং ক্ষমতা কন্টিনিউ করার জন্য তারা ফাউল করছে, এবং ফাউল প্লের মাধ্যমে তারা গেম জয় করতে চাইছে। থ্যাংক ইউ। ধন্যবাদ জিতেনদা। জিতেনদা, আমার মনে পড়ে যাচ্ছিল উনি যখন বলছিলেন, সেটা হচ্ছে বিজেপিতে যোগ দেওয়ার পর ভোট সন্ত্রাস নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন মানুষের কাছে, বলেছিলেন যে তৃণমূলে থাকার সময় আমায় যা করতে হয়েছে তার জন্য ক্ষমা চাইছি। কিন্তু এখানে প্রশ্ন, জিতেন্দ্র তিওয়ারি বললেন যে তৃণমূলের আদর্শগত ভিত্তি নেই এবং এই হিংসার জন্য সরাসরি দায়ী করলেন। কিন্তু এইটা বুঝতে জিতেন্দার 10 বছর লেগে গেল। তার কারণ 2021 সালে বিধানসভা ভোটের আগে জিতেন্দ্র তিওয়ারি যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে একটা জায়গায় ওনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে শাসক দলের দায় দায়িত্ব হিংসার ক্ষেত্রে সবসময় বেশি, তার কারণ পুলিশ এবং প্রশাসন তাদের হাতেই থাকে। কিন্তু জিতেন্দা আরেকটা কথাও বললেন যে এমন দল প্রয়োজন যারা হিংসার সঙ্গে যুক্ত হয়নি। এটা অনেকটা সোনার পাথর বাটির মতো শোনাচ্ছে কি? আবার জিতেন্দাকে বলতেই হবে যে জিতেন্দার আগের দল আর এখনকার দল, দুটো দলের কেউই সন্ত্রাসের ব্যাপারে কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। ত্রিপুরার গত বিধানসভা নির্বাচনে বিজেপি দ্বিতীয়বার যখন ক্ষমতায় এলো, আমরা কি দেখলাম? ত্রিপুরা জুড়ে নানা এলাকার সিপিএম এবং কংগ্রেস সমর্থকদের বাড়ি ভাঙচুর, আগুন লাগানো, এমনকি মধ্যযুগীয় জরিমানা পর্যন্ত। ভোট পরবর্তী সন্ত্রাস খতিয়ে দেখতে গিয়ে বিরোধীদের প্রতিনিধি দল পর্যন্ত আক্রান্ত হলো। তবে এটাই একমাত্র নয়। যে যোগী আদিত্যনাথ এই পশ্চিমবঙ্গে এসে এখানে গণতন্ত্রের অভাব নিয়ে এত কথা বলে যাচ্ছেন, তাঁর রাজ্যেও পঞ্চায়েত নির্বাচনে 17টা জেলায় ভোটের নামে দেদার ছাপ্পা সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে। সুতরাং সেই বহুল প্রচলিত বাংলা প্রবাদটা আবার মনে করাতে হয়, যে যায় লঙ্কায় সেই হয়। যাই হোক, আমার পরের বক্তা সুমন বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা। হেগেল লিখেছিলেন, সিকিউর অ্যাট ফার্স্ট ফুড অ্যান্ড ক্লোদিং অ্যান্ড দ্য কিংডম অফ গড উইল কাম টু ইউ অফ ইট সেলফ। যেটা স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। 2024-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সপ্তম পর্বের আগে আমরা এসে দাঁড়িয়েছি, অর্থাৎ শেষ পর্বের আগে। কিন্তু খুব দুর্ভাগ্যজনক যে এই লোকসভা নির্বাচনের যে মুখ্য এজেন্ডা, সেই মুখ্য এজেন্ডায় কেন্দ্রের শাসক দল যারা রয়েছেন তারা কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষার কথা বলছেন না, বরং তারা ধর্মের জিগির তুলছেন। উগ্র হিন্দুত্বের যে অহংকার, সেই অহংকার প্রকাশ করছেন। ধর্মীয় বিভাজনের সহজ রাস্তায় তারা কথা বলছেন। অর্থাৎ যা আমাদের হিংসাকে, যে হিংসা আজকের আলোচ্য অংশের আজকে বিতর্ক সভার প্রতিপাদ্য, সেই চর্চাকে সমৃদ্ধ করছে, হিংসার চর্চাকে সমৃদ্ধ করছে। আপনারা অনেকেই জানেন যে একটা নতুন ধরনের ছবি আমরা এখন এই মুহূর্তে বিভিন্ন জায়গায় দেখছি। ধরুন, গাড়ির উইন্ডস্ক্রিন থেকে শুরু করে মোটরসাইকেল বা স্কুটার বা অটো, টোটো, বিভিন্ন জায়গাতে একটা দেখবেন যে একটা নতুন ধরনের একটা হনুমানজির ছবি আমরা দেখছি। যে ছবিটাকে আমরা বলতে পারি যে হনুমানজি 2.0। সেই ছবিটা ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার যারা শপথ নিয়েছেন, মূলত তারা দেখবেন যে তারা এই ধরনের ছবি তারা ব্যবহার করছেন। এটার মধ্যে ফ্যাসিজমের চিহ্ন, মোটিভের ব্যবহার এবং খুব স্বাভাবিকভাবে তার মাধ্যমে উগ্র জাতীয়তাবাদের বিকাশ ঘটানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তো রয়েছেই। এবং এই চিহ্নগুলোকে খুব সুকৌশলে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ হনুমানজির যে পুজো বা হনুমানজির যে চর্চা, এটা কিন্তু আমাদের বাঙালি রামজনতা বাঙালির কাছে কিন্তু নতুন কোনো বিষয় নয়। আমরা হনুমান চালিসা পড়েছি, আমরা রামায়ণ পড়েছি, আমরা সেই যে হনুমানকে, ভক্ত হনুমানকে আমরা দেখেছি, সেই হনুমানের সঙ্গে কিন্তু এই 2.0 যে নতুন যে সৃষ্ট হনুমান বা অর্ডারি হনুমান, তার কিন্তু একটা বেসিক পার্থক্য রয়েছে। রোষ কষায়িত হনুমানের মুখের ছবি আজ বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। আমরা হনুমান চালিসার হনুমান আমরা দেখেছি, তিনি শান্ত, মহাবলী, প্রভুভক্ত, যিনি জ্ঞান গুণসাগর, অর্থাৎ এ সি অফ উইজডম অ্যান্ড গ্রেট গুডনেস, যিনি রাম সীতার পরম সেবক,
যিনি লক্ষণের চিকিৎসার জন্য রামের নির্দেশে গোটা পর্বত তুলে এনেছিলেন, বা যিনি আমরা ক্যালেন্ডারের বারবার ছবিতে দেখেছিলাম যে হনুমান তার বুক চিরে রাম সীতার অবস্থান তার বুকের মাঝখানে দেখিয়েছিলেন, তা সেই তিনি আজ নতুন বিগ্রহে প্রতিষ্ঠিত। আজ প্রায় 29 বছর বয়সী ম্যাঙ্গালোরের এক গ্রাফিক্স ডিজাইনার, যার নাম হচ্ছে করণ আচার্য, তিনি এই নতুন যে রাগী হনুমানের যে ছবি, সেই ছবি তিনি তৈরি করেছিলেন, যে নম্র শান্ত মুখের বদলে তিনি উপস্থিত করলেন এ ফেস উইথ অ্যান অ্যাটিটিউড। অর্থাৎ এই 2018 কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় যে নরেন্দ্র মোদী তিনি এসে এই গ্রাফিক্স ডিজাইনারের যে নতুন তৈরি সৃষ্টি, সেই সৃষ্টির প্রশংসা করে বলছেন, I want to applaud artist Karan Acharya, whose Hanuman portrait has captured the imagination of people across India. অর্থাৎ এই যে প্রশংসা খুব স্বাভাবিকভাবে যে এই ছবি এবং এই ছবির যে বাস্তব যে দিক, তার ফলে যে উগ্র সাম্প্রদায়িক প্রচার হতে পারে, সেটা তিনি পরিষ্কারভাবে অনুধাবন করেছিলেন। এবং সেই সময় তিনি কর্ণাটকের সেই সময়কার যে শাসক দল, সেই শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। সেই সময় এই যে ছবিটা তৈরি হয়েছিল, তাতে হিন্দুত্ববাদী মিডিয়া পোর্টাল hinduismnow.org তার ব্যাখ্যা দিয়েছিলেন, হিজ পোস্টার হ্যাজ বিকেম দি রেজ ইন দি লাস্ট ইয়ার ব্র্যাকেটে 2006 across the country is a perfect symbolism of the attitude of new Hindu carries, no nonsense and ready to action. অর্থাৎ সেই নতুন হিন্দু, যেই হিন্দু কিন্তু উগ্র হিন্দু, যেই হিন্দু রাগী হিন্দু, যেই হিন্দু কিন্তু কোনো কথা না ভেবে সঙ্গে সঙ্গে অ্যাকশানে ঝাঁপিয়ে পড়েন। অর্থাৎ এই সাংস্কৃতিক জাতীয়তাবাদের মোড়কে একটি ফ্যাসিজম হিন্দু রাষ্ট্র তৈরির যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করলাম। অথচ ভারতবর্ষের যে হিন্দুত্ব, সেই হিন্দুত্ব তো বাঙালি হিন্দুত্ব সঙ্গে তারা পরিচিত। বাঙালির হিন্দুত্ব, ভারতবর্ষের হিন্দুত্ব তো স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব, যিনি 1893 শিকাগো ধর্ম সম্মেলনের মঞ্চে বলেছিলেন যে আমি হিন্দু হিসেবে গর্বিত শুধু একটি কারণে, যে আমার ধর্ম অন্য ধর্মকে শুধু সহ্য করে তাই নয়, অন্য ধর্মকে সত্য বলে বিশ্বাস করে। আর যে নতুন হিন্দুত্ব, যেটা বিজেপি, RSS এবং হিন্দুত্ববাদী সংগঠনের মিলিত যে উগ্র হিন্দুত্ব, সেই হিন্দুত্ব কিন্তু খুব স্বাভাবিকভাবে এটা একটা নতুন ধরনের হিন্দুত্বের যে ইতিহাস, সেই ইতিহাস তারা সৃষ্টি করেছে। এর সঙ্গেই যেটা আমাদের আলোচ্য বিষয় রয়েছে, সেটা কুকথারও ইতিহাস খুব অল্প দিনের নয়। মানে যখন ইলেকট্রনিক মিডিয়া এত সংখ্যায় ছিল না, সেই সময়ও কুকথা ছিল। আমি দেখছিলাম যে 6 জানুয়ারি 2013 একটা লেখা, যে 2000 সাল নাগাদ সিপিএমের যে আলিমুদ্দিনের যে পার্টি অফিস, সেখানে তাদের যে সাধারণ সম্পাদক অনিল বিশ্বাস, তিনি সাংবাদিক সম্মেলন করার পরে তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে সামনে যে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের, তিনি তখন বলেছিলেন যে কথাটা, সেটা হচ্ছে কংগ্রেস তো পারলে ওনার শাড়ির তলায় ঢুকে যায়, সেটাই করতে বলুন না হয়। কিন্তু ঘটনাটা ঘটলো তারপরে যখন তার ঘরে যাওয়া হলো, সাংবাদিক বলছেন যে তখন অনিলবাবু হঠাৎ জিজ্ঞাসা করলেন যে আমি কি বলেছিলাম, এবং সেটা যখন তাকে ব্যাখ্যা করে বলা হলো, তখন তিনি বললেন যে না, এটা আমি আসলে বলতে চাইনি, আমি আসলে বলতে চেয়েছি আঁচলের তলায়। তা পরবর্তীকালে দেখা গেল যে সিপিএমের যে দৈনিক, সেই দৈনিকের সাংবাদিক, তিনি বিভিন্ন দপ্তরে ফোন করে জানালেন যে অনিলবাবুর যে বক্তব্য, সেই বক্তব্যে অনিলবাবু এই কথা বলতে চাননি, উনি আসলে আঁচলের তলায় করতে বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পরের দিনের যখন কাগজ প্রকাশিত হলো, দেখা গেল যে কোনো সাংবাদিকই তাদের যে অনুরোধ, সেই অনুরোধ তারা প্রত্যেকেই রেখেছিলেন। মানে যে কথাটা তিনি বলেছিলেন, সেই কথাটা কোথাও প্রকাশিত হয়নি। অর্থাৎ এই একই ট্র্যাডিশন কিন্তু ধারাবাহিকভাবে চলছে। যে যদি আপনি ধরেন যে অনিল বিশ্বাস থেকে শুরু করে আজকের যিনি এক সময়ের মাইলর্ড ছিলেন, এক সময়ের মানুষের ভগবান ছিলেন, সেই অভিজিৎ গাঙ্গুলি, যিনি বিজেপি প্রার্থী, তিনিও কিন্তু আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ স্থলটা কিন্তু পাল্টায়নি। আরও একটা কথা উল্লেখ আছে সেই লেখাতে, এটা ইতিহাসবিদ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ নির্বেদ রায়ের দাবি অনুযায়ী সেটা দেওয়া হয়েছিল, যে তিনি বলছেন যে স্বাধীনতার পর চূড়ান্ত যে অসভ্যতাটা, সেই অসভ্যতাটা করেছিলেন জ্যোতি বসু। কি ঘটেছিল, যে ইতিহাস ঘেঁটে নির্বেদবাবু বলছেন যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কিরণচন্দ্র রায় তার প্রয়াণের পর বিধানসভায় শোক প্রস্তাব নেওয়ার সময় জ্যোতিবাবু উঠে দাঁড়াননি। পরবর্তীকালে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন যে জল্লাদ মারা গেলেও জল্লাদই থাকে, তার মৃত্যুতে আমি শোক জানাতে পারবো না। বা দক্ষিণ 24 পরগনার গঞ্জ শহরের এক নির্বাচনী সভায়
যেখানে জ্যোতিবাবু অম্লান বদলে বলেছিলেন যে উনি তো দ্রৌপদীর মতো একবার এর সঙ্গে একবার ওর সঙ্গে, এবং সর্বহারার সাগরে সেই সময় তুমুল হাততালির কল্লোল উঠেছিল। অর্থাৎ আক্রমণের যে প্রবণতা, সেই প্রবণতার লক্ষ্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান মুখ্যমন্ত্রী, অর্থাৎ একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ, মহিলা রাজনীতিবিদ, তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে ধারাবাহিকভাবে, আগেও করা হয়েছে, বর্তমানেও করা হয়েছে। আপনারা জানেন যে পরবর্তীকালে ইসি থেকে অভিজিৎ বাবুকে তাকে ভর্ৎসনা করা হয়েছিল, একদিন প্রচার বন্ধ করা হয়েছিল। আর যে কথাটা নিয়ে সাধারণভাবে বিতর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে যে দেখুন, কোনো ধর্ম প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কোনো খারাপ কথা বলেননি। তিনি ইন্ডিভিজুয়াল কতজনের কথা বলেছেন, এবং তিনি যে সঠিক কথা বলেছেন সেই কথাটা কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হয়েছিল। যার কথা তিনি বলেছিলেন, যে কার্তিক মহারাজের কথা তিনি বলেছিলেন, তিনি কয়েকদিন আগে শহরের রাস্তায় একটা তিনি মিছিল করেছিলেন, যে মিছিলে তার সঙ্গে বিজেপির নেতারা তার সঙ্গে ছিলেন, দেবজিৎ থেকে শুরু করে দেবজিৎ সরকার, কৌস্তব বাগজি, রুদ্রনীল ঘোষের মতো নেতারা তার সঙ্গে ছিলেন। অর্থাৎ তিনি কিন্তু ওই মিছিল করে এটা প্রমাণ করে দিয়েছিলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগ অত্যন্ত সঠিক। এটা তো আমার একটা স্বাভাবিকভাবে প্রশ্ন, যে যদি যোগী আদিত্যনাথ, যিনি নাথ সম্প্রদায়ের অধ্যক্ষ, গোরক্ষপুর নাথের যিনি প্রধান, তিনি যদি অক্লেশে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব পালন করতে পারেন, তাহলে এই মহারাজরা কেন রাজনীতির ময়দানে, রাজনীতি থেকে দূরে থাকার কথা তারা কেন বলছেন? তারা কেন বলছেন যে আমরা রাজনীতি করি না, আমরা বিজেপির সঙ্গে নেই, আমরা কোনোভাবে কারোর সঙ্গে করি না? এই যে কথাগুলো, এগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে বিজেপির সঙ্গে আপনি দেখবেন, এই যে গডম্যান যারা, বা যারা স্বঘোষিত গডম্যান, তাদের যে যোগাযোগ, সেই যোগাযোগটা অত্যন্ত স্পষ্ট। এই কদিন আগে দেখবেন গুরমিত রাম রহিম, যার সংগঠনের নাম হচ্ছে ডেরা সাচ্চা সৌদা, সেই গুরমিত রাম রহিম 2024-এর নির্বাচনে 24শে মে তিনি তার সংগঠনকে বিজেপির পক্ষে আছে এই কথা তিনি ঘোষণা করেছিলেন। এবং খুব আশ্চর্যজনকভাবে দেখা গিয়েছিল যে 28শে মে তাকে, যে তার ম্যানেজারকে হত্যা করার যে অভিযোগ ছিল, সেই অভিযোগ থেকে তাকে খালাস করে দেওয়া হয়েছিল। এরপরে আমি বলবো যে নরেন্দ্র মোদী, যিনি প্রধানমন্ত্রী, তার মুখেও যে ধরনের কথা আমরা বারবার ধরে শুনছি, সেটাও কিন্তু খুব সাংঘাতিক কথা, যে তিনি সরাসরি বলছেন যে ভারতবর্ষের সমস্ত সম্পদ এমন শ্রেণীর মানুষের কাছে তুলে দেওয়া হবে যাদের সন্তান বেশি। অর্থাৎ যে ধর্মনিরপেক্ষ সংবিধানের নামে তিনি শপথ নিয়েছিলেন, সেই শপথ গ্রহণ করার পর তিনি সরাসরি একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে তিনি সরাসরি আক্রমণ করছেন। আমরা দেখেছি যে যখন দানিশ আলী, বিএসপির একজন সাংসদ, লোকসভার মধ্যে তাকে যখন আক্রমণ করেছিলেন রমেশ বিদুরী নামক বিজেপির এক বিধায়ক অত্যন্ত কুৎসিত ভাষায়, তখন আমরা দেখেছিলাম যে তখন কিন্তু ট্রেজারি বেঞ্চ থেকে হাততালি পড়েছিল। অর্থাৎ এই যে কথাগুলো, এই কথাগুলোর একটা পরোক্ষ সমর্থন আমরা কিন্তু সেক্ষেত্রে দেখেছিলাম। খুব স্বাভাবিকভাবে সহিষ্ণুতার যে প্রশ্ন, সেই সহিষ্ণুতার প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে নেই। অনেকটা সময় চলে গেছে, আমি শেষ করে দেবো। সেটা হচ্ছে যে ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে এক অধ্যাপক ছিলেন। সেই অধ্যাপক 1991 সালের কথা বলছেন, তখন সিনিয়র বুশ তখন সদ্য যুদ্ধ ঘোষণা করেছেন ইরাকের বিরুদ্ধে, এবং সেই চত্বরে বহু বিদেশি এবং বহু ছাত্রছাত্রী, তারা যুদ্ধের বিরোধী ছিল এবং তারা যুদ্ধের কথা ছাত্রছাত্রীদের সঙ্গে তারা শেয়ার করতেন, ছাত্রছাত্রীদের সিলেবাসের বাইরে গিয়ে যুদ্ধের কথা বলতেন। তারা মনে করেছিলেন যে এর ফলে তাদের ওপর খাড়া নেমে আসতে পারে, কিন্তু খুব স্বাভাবিকভাবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের জানিয়েছিলেন যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া মনে করে শিক্ষার অগ্রগতির স্বার্থে সকলের সব বিষয় সমস্ত রকমের মত প্রকাশের স্বাধীনতা থাকা জরুরি। তা তিনি আমেরিকার নাগরিক হন বা না হন, এক অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই বিশ্ববিদ্যালয় কারোর কণ্ঠ রুদ্ধ করতে চায় না। অর্থাৎ এই যে পরিবেশ, এই পরিবেশ সৃষ্টি করাটা আগে গুরুত্বপূর্ণ বেশি। অর্থাৎ রাষ্ট্র যদি এই পরিবেশ প্রপারলি সৃষ্টি করে, রাষ্ট্র যদি প্রকারান্তরে ধর্মের বিভাজনের মাধ্যমে গোটা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করে, তাহলে খুব স্বাভাবিকভাবে তার পরিণতি হিসেবে হিংসা বিরুদ্ধ জায়গায় ছড়িয়ে পড়বে। ধন্যবাদ সুমনদা। আমি উল্টো দিক থেকে শুরু করি। সেটা হচ্ছে যে রায় পক্ষে না গেলে ঠিক যেরকম বিচার ব্যবস্থার বিরুদ্ধে দাঁত নখ বেরোতে দেখছি আজকাল, ঠিক সেরকমভাবে সংবাদ পক্ষে না গেলে শাসকের, কেন্দ্রের শাসক হতে পারেন, রাজ্যের শাসক হতে পারে, তাদেরও দাঁত নখ বেরোয়। ভাষার কথা, ইনফ্যাক্ট আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এই শব্দবন্ধ ব্যবহার করছেন, হিংসুটে বুড়ো। মানে সর্বোচ্চ রাজ্যের সাংবিধানিক প্রধান, দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান সম্পর্কে এই ভাষা ব্যবহার করছেন। জিতেন্দ্রদার দলকেও যে আমি এই বিষয়ে ক্লিনচিট দিতে পারছি গোটা দেশে এবং এই রাজ্যে, তাও নয়।
উগ্র জাতীয়তাবাদ সুকৌশলে চাপিয়ে দেওয়া হচ্ছে, এইটা দিয়ে সুমন বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন। সুমনদা নিঃসন্দেহে রাজনীতির সঙ্গে ধর্ম নিয়ে এতগুলো উদাহরণ দিলেন এবং যথার্থ দিলেন, কিন্তু একবারও প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার উল্লেখ করলেন না। গত কয়েক বছরে ধর্মের ঠিকা নিয়ে তৃণমূল আর বিজেপির টানাটানি তো আমাদের সবার চোখের সামনে ঘটেছে। গীতা পাঠের পাল্টা চণ্ডীপাঠ, পুরীর জগন্নাথ মন্দিরের পাল্টা দীঘার জগন্নাথ মন্দির, রামনবমীর পাল্টা হনুমান জয়ন্তী। এগুলো তো আর পাশের রাজ্যে হয়নি, একেবারে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গেই হয়েছে। আর ভোটের সময় পুলিশের ভূমিকা, কোনো কাগজপত্র না দেখিয়ে ঘাটাল থানার ওসি হানা দিচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়ি। শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে নাকি অপরাধী খুঁজতে ঢুকে পড়ছে পুলিশ। মহিষাদলে তৃণমূল নেতা খুনের কয়েক ঘন্টার মধ্যেই 5 জন গ্রেফতার হয় পুলিশের হাতে। এই তৎপরতা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু নন্দীগ্রামে বিজেপি নেত্রী খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারি শূন্য। এমনকি শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় মূল অভিযুক্ত আজও অধরা। সুতরাং এ রাজ্যের পুলিশ রং না দেখে কাজ করে বললে ওই ঢাকার ভাষায় বলতে হয়, কইবেন না কথা ঘুরায় হাসবো। যাই হোক, আমার পরের বক্তা বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া। আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা একটু অন্য রকমের ছিল, কিন্তু এতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদদের রাজনৈতিক কচকচানি শুনলাম, এটা তাদের দায়িত্ব। আমি চেষ্টা করছিলাম এটাকে এড়িয়ে যেতে, কিন্তু এড়িয়ে না গিয়ে উপায় নেই। একটা কথা উত্তর দিই, এখানে তিওয়ারিদা আছেন, বাকি সবাই আছেন, খুব স্পষ্ট করেই বলতে হয়, যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান। নিবি নত ছোড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান। অন্যায় রণে যারা যত দর তারা তত বড় জাতি। 7 মহারথী শিশুরে বধিয়া ফুলাই বেহায়া ছাতি। আজকের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে নজরুলের এই 4টে লাইন এত সুন্দর করে ভারতবর্ষটাকে প্রকাশ করে, এর চাইতে ভালো করে সম্ভবত আমাদের পক্ষেও বলা সম্ভব হতো না। গুজরাট থেকে বাংলা পর্যন্ত আমরা যে চিত্র দেখে এসেছি, তিওয়ারিদার 21-এর আগের পিকচার এবং পরবর্তীকালের পিকচার, এবং ওনার এলাকার সাংসদের পূর্ববর্তী পিকচার এবং পরবর্তী পিকচার, এটা এতটাই ধান্দাবাজ হয়, খুব স্পষ্ট করে বলছি, খারাপ নেবেন না, আমি মাপ চেয়ে নিচ্ছি তিওয়ারিদের কাছে। এই লোকগুলো যারা ধর্মকে ভাঙিয়ে নিয়ে রাজনীতি করে, এদের সম্পর্কে একটাই কথা বলা যায়, ধান্দাবাজ, শয়তান এবং পারভার্টেড নরপিশাচ। আমি ল্যাঙ্গুয়েজটা স্পিড করছি আবার, পারভার্টেড নরপিশাচ, এর বাইরে কিছু হতে পারে না। যাদের কাছে ভোটের জন্যে শিশুকে তলোয়ারের খোঁচায় টাঙিয়ে দিতে দ্বিধাবোধ করেন না, ভোটের রাজনীতির জন্যে মাকে তার সন্তানের সামনে প্রকাশ্যে রেপ করতে তারা দ্বিধাবোধ করেন না। এরা প্রয়োজন পড়লে এ দলে যান, প্রয়োজন পড়লে ও দলে যান। এরা ধর্মকে নিয়ে রাজনীতি করে। ধর্মের সঙ্গে ব্যক্তির কোনো বিরোধ ছিল না। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার নাম মোহাম্মদ ইয়াহিয়া। কেন? কারণ আমি যে পরিবারে জন্মেছি, সেই পরিবারে বড় হয়েছি। আমার নাম আমার বাবা মা রেখেছেন, আমার নাম হয়েছে। কালকে সুমনদা যদি আমার পরিবারে জন্মাতেন, ওনার নাম সেটা হতো। আমরা এখানে যারা আছি কেউ জানি না তারা কোথায় জন্মেছি। এখানে যারা আছেন প্রত্যেকে বাঙালি, খুব স্পষ্ট করে বলতে হয়, আমরা পড়াশোনা করেছি। আপনারা প্রত্যেকে পড়েছেন, রবীন্দ্রনাথের গড়া উপন্যাস পড়েননি, আজকে সময় যারা দাঁড়িয়ে আছেন এখানে কেউ আছেন বলে আর মনে হয় না। গোড়ার পরিচয়টা কি ছিল? আজকের ভারতবর্ষের হানাহানির রাজনীতিতে রাজনৈতিক নেতারা যে কর্মকাণ্ড করে আর গোড়া যেটা করতো তার সঙ্গে বেশি পার্থক্য ছিল কি? ছিল না, এখনো নেই। গোড়ার পরিবর্তন কখন হয়েছে? যখন সে তার জন্মের বৃত্তান্ত জানতে পেরেছিল। এখানে মহিদ্দা আছেন, খুব ভালো ভালো কথা বলেন। আজকে মহিদ্দা যদি আমার পরিবারে জন্মাতেন, ওনার নাম মোহাম্মদ ইয়াহিয়া হতো, আর আমি যদি ওনার পরিবারে জন্মাতাম, আমার নাম মহিদ্দা হতো। আমরা কেউ দেখিনি আমাদের বাবা মাকে, আমরা কেউ আমাদের ভগবানকে দেখিনি। আমি তো দেখিনি, আপনারা কেউ দেখেছেন কি জানি না, কেউ দেখেনি। হ্যাঁ, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আছেন। বেসিক্যালি নাস্তিকতার সঙ্গে ধর্মের পার্থক্যটা কোথায়? আমি যেহেতু মুসলিম, কোরআন শরীফ পড়ি, একটা ল্যাঙ্গুয়েজ আমি আপনাদের শোনাই। কোরআন শরীফে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইউন কুন ফায়াকুন। ইন্নামা আরাদা, আয়াতটা গড়বড় হয়ে যাচ্ছে নিবে, শেষটা হচ্ছে কুন ফায়াকুন। আল্লাহ বলেন
কিছু একটা হওয়ার এমনি হয়ে যায়। নাস্তিকরা বলে পৃথিবী তো এমনিই বিগ ব্যাং থেকে হয়েছিল। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা শুধু আমার একটা ভাবনায়, আমি ভাবছি আল্লাহর ইচ্ছাই হয়েছে। নাস্তিকরা বললেন যে আল্লাহর ইচ্ছা শব্দটা বাদ দিয়ে দিন, তন্ময় তারা সেটা বিশ্বাস করেন না। ফারাকটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের কমন সেন্সে। আমরা ইচ অ্যান্ড এভরিওয়ান যারা এখানে হিউম্যান বিং বাস করি, আমাদের কমন সেন্সে এতটাই অভাব যে আমি যখন গাড়ি চালিয়ে যাই আমার গাড়ির পেছনে একটা পতাকা লাগিয়ে দিই, আমি গর্বিত হিন্দু। আরে কে হিন্দু কে মুসলমান? আমার একজন বন্ধুর কথা বলছি, আমার বাড়ির পাশাপাশি থাকেন। কিছুদিন আগে এসে বললেন, ইয়া সাহেব আমার মনে হচ্ছে আমি মুসলিম হয়ে যাব। হয়ে যান। কিছুদিন মুসলিম হলেন, কিছুদিন বললেন নামাজ পড়ি, ভালো পড়লেন, তারপরে মনে হলো না হচ্ছে না। তারপর আমাকে একদিন মেসেজ করলেন, মেসেজটা এখনও আছে আমার কাছে, দেখলে যাইতে পারেন, যে বল ভাই মুসলিম হতে ভালো লাগছে না, আমি খ্রিস্টান হয়ে যাব। হয়ে যান। ভাই আপনি মুসলিম না খ্রিস্টান না হিন্দু কে বোঝাবে? আপনার হৃদয়ের ভিতরে কি আছে কেউ দেখতে পেয়েছে কোনোদিন? আজকে সুমনদা যে টপিকটা নিয়েছে খুব সুন্দর টপিক, সেটার জন্য আমরা রাজনীতির ময়দান ছেড়ে গিয়ে একটু রবীন্দ্রনাথ পড়ি না? রবীন্দ্রনাথ পড়তে বারণ করেনি কেউ। রবীন্দ্রনাথের মতো এত সুন্দর করে আজকের সিচুয়েশনটার ব্যাখ্যা এবং তার পরবর্তী সলিউশন কি হতে পারে আর কোথায় দেওয়া আছে? রাজনৈতিক লোকেরা আমাদের কমন সেন্সগুলোকে নষ্ট করতে চায়। আপনি ভাবুন, আমি কোনো ইরেসপেক্টিভ অফ রিলিজিয়াস আইডেন্টিটি বলছি, 2014 সালের আগে হিন্দু খাতরেমে ছিল না। যখন ভারতবর্ষের রাষ্ট্রপতি হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, ক্যাবিনেট হিন্দু, তার ক্যাবিনেট সেক্রেটারিরা হিন্দু, সমস্ত রাজ্যের রাজ্যপাল হিন্দু, রাজ্যের মুখ্যমন্ত্রীরা হিন্দু। এতদিন হিন্দু খাতরেমে ছিল না, আজকে হিন্দু খাতরেমে হয়ে গেল এত হিন্দু থাকার পরেও। কেন? কারণ তারা চান আমাদের কমন সেন্সটাকে নষ্ট করে দিয়ে একটা শত্রু তৈরি করতে। যারা কমন সেন্সটাকে নষ্ট করতে চান, যারা মনে করেন যে কমন সেন্সটাকে নষ্ট করাটাই আমার হিন্দুত্ব মুসলিমত্ব, তাদের ব্যাপারে আমার একটাই মন্তব্যকে আমি স্পষ্ট করে বলেছি যে পারভার্টেড নরপিশাচ। এর ব্যতিক্রম অন্য কোনো শব্দ দিয়ে আমার পক্ষে হওয়া সম্ভব নয়। আমি সমস্ত শব্দগুলোর সামনে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে আসিনি, অনেক কথা বলার ছিল। আসলে বিষয়টা হিন্দু মুসলিমের নয়, বিষয়টা হচ্ছে ধান্দাবাজির। আমার যখন ধান্দা তৃণমূলে থাকে তখন আমি তৃণমূল ভালো বলি, যখন আমার ধান্দা বিজেপিতে মেটে বিজেপি ভালো। কেন? বিজেপিতে মুসলিম লিডার্স নেই? প্রচুর আছে, কারণ সেখানে তাদের ধান্দা আছে। যেখানে যার ধান্দা মেটে সে সেখানে গিয়ে হাজির হয়, প্রয়োজন পড়লে ধর্মটাকে ব্যবহার করে। কোনো এক, আমি গালাগাল দিয়ে বলতে পারি, কোনো এক বেটা কেউ ধর্মীয় আচরণ করে না। কারণ যদি কারো ধর্মীয় আচরণ করার প্রয়োজন পড়তো তো সে ধর্মীয় স্থানে গিয়ে আচরণ করতো। রাজনৈতিক নেতা কেউ বলেনি যে তোমার ধর্ম রক্ষা করতে হবে। এত বছর রাজনৈতিক নেতারা ধর্মীয় ফিল্ডে আসেনি, ধর্ম রক্ষা হয়নি। ভারতবর্ষ থেকে হিন্দুত্ব, মুসলমানত্ব, খ্রিস্টানত্ব সব চলে গেছে, কিছুই তো যায়নি। প্রত্যেকে তার স্বমহিমায় আছে। ভারতবর্ষে 30 লক্ষের বেশি মন্দির যথারীতি রয়েছে, এতদিন তো কেউ মন্দির ভেঙে ফেলেনি। আজকে এসে দেখাতে হচ্ছে যে দেখো আমি খুব বিরাট কিছু, আমাকে হিন্দুত্ব প্রমাণ করতে হবে, আমাকে মুসলমানিত্ব প্রমাণ করতে হবে। কেন? কি প্রয়োজন আছে? আমি বাঙালি, আমার বাংলার কথা বলছি। এক সময়তে বাংলায় হনুমান চালিসার কথা বলছিলেন, হনুমান মুদিরা তো রমরমা ছিল না। তাহলে কি বাংলার দেবদেবীরা খুব কম ক্ষমতাবান হয়ে উঠছেন আস্তে আস্তে? আসলে কি? আসলে আমাদের কমন সেন্সগুলোকে নষ্ট করার প্রচেষ্টায় রাজনৈতিক নেতারা করে চলেছেন, এবং আমরা দুর্ভাগ্যক্রমে সেই কমন সেন্সগুলোকে হারিয়ে যাওয়াটাকে গৌরবের মনে করছি। আমাদের খুব ভাবা প্রয়োজন। আমি শেষবেলায় আমি রবীন্দ্রনাথের কথা দিয়ে আপনাকে বলতে পারি, রবীন্দ্রনাথ যেটা বলে গিয়েছিলেন নিশ্চয়ই আপনারা সেটা পড়েছেন, আমি শুধু জাস্ট মনে করিয়ে দিতে পারি। রাজা কহে রোষে, দেব নাই হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ, রত্নসিংহাসন পরে দীপিতেছে রত্ন বিগ্রহ, শূন্য তাহা। শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ সাধু কহে, আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। আজকে যে সমস্ত বড় বড় নেতারা এই সমস্ত কথা বলে যাচ্ছেন, নিশ্চয়ই এই ল্যাঙ্গুয়েজটার সঙ্গে, এই লাইনটার সঙ্গে আপনারা রিলেট করতে পারছেন যে আসলেই তাই। আমাদের কমন সেন্সটাকে যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে
আগামী দিনে ভারতবর্ষের এই যে সিচুয়েশন, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের টোটালটাকে মিলিয়ে বলছি, যে সিচুয়েশন সেটাকে আটকাবার ক্ষমতা কারো নেই, কোনো রাজনৈতিক দল সেটাকে আটকাতে পারবে না। আর যদি আমরা আমাদের কমন সেন্সটুকু ব্যবহার করি, তাহলে আগামীতে কোনো রাজনৈতিক দল আমাদেরকে ভাঙিয়ে এই রাজনৈতিক ধান্দাবাজি করতে পারবে না। আশা করি বাংলার মানুষের সেই কমন সেন্সটুকু আবার জেগে উঠবে। আমি প্রত্যেকের কাছে সেই কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইয়াহিয়া সাহেব। দেখুন, ইয়াহিয়া সাহেবকে প্রথমে আমি ধন্যবাদ দেব, সেটা হচ্ছে দীনদান কবিতাটার এই অসাধারণ অংশটা মঞ্চের ওপর তুলে ধরার জন্য। অর্থাৎ উনি বলতে চাইলেন যে ভোটের জন্য হিজাব পরারও দরকার নেই, ভোটের জন্য চন্দনের প্রলেপ কপালে লেপে দেওয়ারও দরকার নেই। মারাত্মক কঠিন শব্দ ব্যবহার করলেন রাজনীতিবিদদের সম্পর্কে, ভণ্ড, ধরিবাজ, বলবান, সেখান থেকে দান্ডাবাজ, বহুবার যে শব্দবন্ধটা ব্যবহার করলেন, পারভার্টেড নরপিশাচ। কিন্তু ধর্মের নামে রাজনীতির রুটি সেঁকা নিঃসন্দেহে নিন্দাজনক, কিন্তু কয়েনের উল্টো পিঠটা তো দেখতেও হবে আর দেখাতেও হবে। এবছর ঈদের দিন কলকাতার রেড রোডে নমাজের অনুষ্ঠানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন একটা ভোটও অন্য কাউকে দেবেন না, সেটাও তো ধর্ম আর রাজনীতিকে এক ধরনের মিশিয়ে ফেলা। ধর্মীয় মঞ্চ থেকে সরাসরি ভোটের প্রসঙ্গ তোলা তো জনস্বার্থে হতে পারে না, ভোটেরই স্বার্থে। আপনাদের মনে থাকবে 2015 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি সরাসরি আম আদমি পার্টিকে ভোট দেওয়ার জন্য সংখ্যালঘুদের কাছে আহ্বান জানালেন। বলতেই হবে সেটাও রাজনৈতিক স্বার্থেই হয়েছিল। কাজেই শুধু রাজনীতিবিদরা নন, রাজনীতিবিদদের মূলত দায়ী করা হচ্ছে ঠিকই, কিন্তু শুধু রাজনীতিবিদরা নন, ধর্মগুরুরাও প্রায় ধর্ম আর রাজনীতির সীমানাটাকে ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দিয়ে থাকেন। যাই হোক, আমার পরের বক্তা মোহিত রায়। শুভ সন্ধ্যা। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ভোট, হিংসা, কুকথা এবং সাধুসন্ত। প্রথমে ভোট এবং হিংসা। আমাদের পশ্চিমবঙ্গ এখন এই নির্বাচনী হিংসার জন্য সারা ভারতে খ্যাত। এ প্রসঙ্গ এসেছে যে নির্বাচনী হিংসা নতুন কিছু নয়, সারা ভারতেও নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গে তো নয়ই, কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু এখন নির্বাচনী হিংসা একেবারেই কমে এসেছে। বরং অন্যান্য জায়গা থেকে আমার ধারণা যে পর্যটন বিভাগেরা তারা নির্বাচনী হিংসা দেখাতে পশ্চিমবঙ্গে নিয়ে আসতে পারেন। পশ্চিমবঙ্গের এই হিংসার যে প্রসঙ্গটা বামফ্রন্ট আমলে ছিল, তার আগে আমরা 1972-এর নির্বাচন দেখেছি সিদ্ধার্থ শঙ্কর রায়ের অধীনে, যখন কোনো নির্বাচনে হয়নি। তারপরে বিভিন্ন